গত লেকচারে আমি বিন্যাসের সমাবেশের বেসিক পার্থক্য এবং কিছু থিওরি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজ আমি বিন্যাসের কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব, যেখানে আমি পুরো বিন্যাস চ্যাপ্টারটিকে তিনটা টাইপে বিভক্ত করে নিয়েছি। যেখানে প্রথম টাইপটি হলো যে ওয়ার্ড রিলেটেড যে ম্যাথগুলো, যেমন এখানে যে প্রথম ম্যাথটা দেখছি যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণ বা অক্ষরগুলি কি কত রকমে বা উপায়ে সাজানো যায় যখন, তারপর কোশ্চেনগুলো আছে যে ওয়ার্ড রিলেটেড যে ম্যাথগুলো, যেমন ম্যাথমেটিক্স আছে এখানে, তারপর আমেরিকা, তারপর ইঞ্জিনিয়ারিং, ওই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে আমি কিভাবে ম্যাথগুলো করব সেটা একটা। দ্বিতীয় যে টাইপ হলো সেটা হলো যে ডিজিট টাইপের, যেমন র্যান্ডমলি যে 5, 6, 7, 8 অক্ষরগুলির পুনরাবৃত্তি না করে 5,000 এবং 6,000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যেতে পারে এমন। এবং থার্ড যে টাইপটি সেটা হলো যে আমি র্যান্ডমলি কিছু ম্যাথ নিব, যেগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, তবে শিখে রাখাটা জরুরি আমাদের জন্য। তো এখন আমরা প্রথম টাইপ বা প্রথম টপিকের ম্যাথটা দেখে নিচ্ছি যে ম্যাথমেটিক্স শব্দটির বর্ণ বা অক্ষরগুলো কি কত রকমে বিন্যাস বা সাজানো যায় যখন। এখানে আমি মোট 15টি কোশ্চেন দিয়েছি। যে এখন এখানে সুবিধাটা হচ্ছে একটা ম্যাথ দিয়ে আমি যত টাইপের ওয়ার্ড রিলেটেড যত টাইপের ম্যাথ আসে সবগুলো আমি সলভ করতে পারবো। ওই জন্য আমি একটা র্যান্ডমলি একটা ম্যাথ নিয়েছি, ওগুলো থেকে আমি সবগুলি সলভ করতে পারবো। তো আমি একটা 1 বাই 1 আমি সলভ করব। তো প্রথম যেটা বলেছে যে সবগুলি বর্ণ বা অক্ষর ব্যবহার করা হয়, তো ওয়ার্ড তো এখানে ম্যাথমেটিক্স। তো আমি প্রথমটাকে সলভ করছি। যে যেহেতু আমি সবগুলি বর্ণই ব্যবহার করব, তো আমি প্রথমত লম্বভাবে ম্যাথমেটিক্স সাজিয়ে নিচ্ছি। এখন এখানে রিপিটেড দুইটা এম আছে, দুইটা এ আছে, দুইটা টি আছে। তাহলে মোট বর্ণ কয়টি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে মোট বর্ণ হলো 11টি। 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই রিপিটেড যে কয়টি আছে সেগুলো আমি নিব। তাহলে এখানে রিপিটেড দুইটা এম আছে, ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা এ আছে, ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে আমি 1 নাম্বার সলভ করলাম। এখন আমি 2 নাম্বার দেখি। 2 নাম্বার কোশ্চেনে কি বলেছে? 2 নাম্বার কোশ্চেনে বলেছে যে সর্বদা ই দ্বারা শুরু হবে। তো ম্যাথমেটিক্স এখানে বিন্যাস করার ক্ষেত্রে বিন্যস্ত হবার পূর্বে সর্বদাই যে ই দ্বারা শুরু হবে। মানে আমি প্রথমত বক্স করে নিচ্ছি। তো এখানে বক্সের প্রথমে সর্বদাই ই দ্বারা শুরু হবে। যেহেতু আমি সর্বদা ই দ্বারা শুরু করছি, তাহলে ই আমার ই নিয়ে আমি এখন আর চিন্তা করবো না। ই প্রথম ঘরে চলে গেল, এখন আমি আর ই নিয়ে চিন্তা করবো না। এখন যদি ই প্রথম ঘরে চলে যায় তাহলে ই বাদ এখানকার ই, তাহলে এখন বাকি বর্ণ আছে 10টি। তাহলে 10টি বিন্যস্ত হবে 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমার আবার কমন যে কয়টা আছে সে কয়টা আমি নেব, মানে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা বিন্যস্ত হবে। এখন 3 নাম্বারটা দেখছি। 3 নাম্বার কি বলছে? যে প্রথমে এবং শেষে এ থাকে। মানে কি? বিন্যাসের প্রত্যেকটা বিন্যাসের প্রথমে এবং শেষে এ থাকবে। আবার বক্স করে নিচ্ছি আমি। প্রথমে এবং শেষে থাকবে এ, তাহলে আমি দুইটা এ দিয়ে দিলাম। তাহলে আমি এখন আর এ নিয়ে চিন্তা করবো না, চিন্তা করার কোনো দরকারই নেই। তাহলে দুইটা এ দিয়ে দিলাম। এখন বাকি আমার বর্ণ থাকে কয়টা? আমি যদি জানি মোট বর্ণ 11টি, তাহলে বাকি বর্ণ আছে 9টি। তাহলে তারা 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হবে। এখন দুইটা এ তো ফিক্সড করে দিলাম, তো এখন আর বিন্যাস করবো না এক্ষেত্রে। তাহলে আমার এই ক্ষেত্রে তো দুইটা এ বাদ চলে গেল। এখন আমার রিপিটেড কী কী আছে? দুইটা এম আছে, দুইটা টি আছে। এখানে দুইটা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখানে কিন্তু আমি দুইটা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল লিখবো না, কারণ কি আমার প্রথম এবং শেষ ঘরে দুইটা এ আমি অলরেডি দিয়ে দিয়েছি। এরা কিন্তু আর এই ঘরে অথবা অন্য কোনো ঘরে, এই দুইটা ঘর বাদে অন্য কোনো ঘরে আসতে পারবে না। ওই জন্য আমি আর এই বিন্যাসে এদের ক্যালকুলেশন করব না। এখন আমি 4 নাম্বারটা দিচ্ছি। 4 নাম্বার কি বলছে? 4 নাম্বার বলছে যে
স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করে বা নিজ অবস্থানে স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করে না হবে, একটু ভুল ছিল কোশ্চেনে। স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করে না বা নিজ অবস্থানে স্থির থাকে। তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে যে তো এখানে আমি বলেছি যে স্বরবর্ণগুলি স্থান পরিবর্তন করবে না, তার মানে কি আমি একটা কাজ করবো, এই ক্ষেত্রে আমি প্রত্যেকটা স্বরবর্ণকে ক্রস দিয়ে দিচ্ছি। স্বরবর্ণ বলতে আসলে এখানে ভাওয়াল বোঝাচ্ছে, তো আমি প্রত্যেকটাকে ক্রস দিয়ে দিলাম। তাহলে এখন এই যে স্বরবর্ণগুলি আছে এরা নিজস্ব জায়গায় ফিক্সড হয়ে যাবে। এখানে আমি একটা বক্স করে নিচ্ছি যেখানে আমি 3টা পয়েন্ট লিখে দিব, যে পয়েন্ট 3টা ABC দ্বারা বুঝেছি যে এর জন্য বি নাম্বারে আছে যে ক্রম পরিবর্তন না করা, আর তৃতীয়ত আপেক্ষিক তো স্থান পরিবর্তন না করা বলতে বোঝাচ্ছে যে তার নিজস্ব জায়গায় ফিক্সড, নিজস্ব জায়গায় ফিক্সড। যেমন আমি এটার ক্ষেত্রে দেখছি যে এখানে আমি প্রত্যেকটা ক্রস দিয়ে দিচ্ছি, মানে এই লেটার বা বর্ণগুলি এই জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় যেতে পারবে না বিন্যাসের ক্ষেত্রে। তাহলে এটা আমি ক্রস দিয়ে দিয়েছি। আর ক্রম পরিবর্তন না করা এটা আমরা সামনে দেখব সামনে। তাহলে এটা বোঝাচ্ছে যে একই জাতীয় মনে করতে হবে। আর আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করা বলতে বোঝাচ্ছে যে নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। বি আর সি আমি পরে ব্যাখ্যা করব। তো আমি একটা বক্স করে দিচ্ছি, এগুলো মনে রাখবো যেগুলো আমাদের সামনে লাগবে। তাহলে এখন 4 নাম্বারের জন্য আমি বিন্যাস, তো যে কটা স্বরবর্ণ বা ভাওয়েল ছিল সেগুলো তো আমি নিজস্ব জায়গায় ফিক্সড করে দিলাম। তাহলে এখন বাকি যে ব্যঞ্জন বর্ণগুলো আছে সেগুলো কত উপায়ে বিন্যস্ত হবে? বাকি আছে 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে ডিভাইডেড বাই আমার কমন যে কটা আছে সেই কটা আমি নিচে লিখব। 2টা এম আছে ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল, এখন আর 2টা টি আছে ওই জন্য 2 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন 5 নাম্বার কি আছে? 5 নাম্বারটা আমি সলভ করব যে স্বরবর্ণগুলি একত্রে থাকে। এখন স্বরবর্ণগুলি একত্রে থাকবে কিভাবে? আমার স্বরবর্ণ আছে কয়টা? আমার স্বরবর্ণ আছে এখানে 4টা, আমি আগেরটাই দেখেছি। 2টা এ, একটা আই, একটা ই। আর ব্যঞ্জন বর্ণ আছে 2টা এম আছে, 2টা টি আছে, এইচ সি এস। এখানে কয়টা আছে মোট? 1 2 3 4 5 6 7 8 9 10 11টা। হ্যাঁ, মোট 11টা বর্ণ আছে। এখন স্বরবর্ণগুলি একত্রে থাকবে, তো এক্ষেত্রে আমি এভাবে চিন্তা করব যে এই 4টি স্বরবর্ণের সমন্বয়ে আমি একটা বর্ণ নিব, এই 4টি স্বরবর্ণের সমন্বয়ে আমি একটি বর্ণ নিব। তাহলে এখানে মোট বর্ণ কয়টি হবে? 1 2 3 4 5 6 7 8টি। আর এখানে একটি 7টি আছে, এখানে ব্যঞ্জন আছে 7টি, আর আমি এখানে স্বরবর্ণের সমন্বয়ে একটা বর্ণ চিন্তা করব, তো এটা হবে একটি। তাহলে আমার মোট বর্ণ কয়টি হলো? 8টি বর্ণ। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, আমার এখানে কমন 2টা এম আছে, 2টা টি আছে, তো ওই জন্য আমি 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল দেবো। এখন আরেকটা কথা, এই 4টি বর্ণকে আমি একসাথে রাখার জন্য এদেরকে একটা বর্ণ হিসেবে কল্পনা করেছিলাম, কিন্তু আমি দেখি এখানে এই 4টি স্বরবর্ণ এরা কি নিজেদের মধ্যে বিন্যস্ত হবে না আবার? হ্যাঁ, অবশ্যই হবে। তাহলে এরা বিন্যস্ত হবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, কিন্তু এখানে যেহেতু 2টা এ কমন আছে ওই জন্য আমি ভাগ আকারে 2 ফ্যাক্টোরিয়াল দিব। তাহলে এখানে 5 নম্বরের ক্ষেত্রে স্বরবর্ণগুলো একত্রে থেকে বিন্যস্ত হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে।
তো এখন আমরা 6 নম্বর ম্যাথটি কী বলছে দেখছি যে স্বরবর্ণগুলি একত্রে থাকে না বা পৃথক থাকে। তো এক্ষেত্রে আমি 5 নম্বর ম্যাথ করেছিলাম যে স্বরবর্ণগুলি একত্রে থাকে। তো স্বরবর্ণগুলি একত্রে থাকে, তো আমি একটা কথা বলে নিই যে বিন্যাস সমাবেশের ক্ষেত্রে নেগেটিভ অর্থে যেগুলো বলবে সেগুলো আমরা সরাসরি বের করতে পারবো না। তো মোট বিন্যাস থেকে পজিটিভটা বিয়োগ করার পর আমি নেগেটিভটা পাবো। তো এটা দ্বারা আমি কী বোঝাচ্ছি দেখি যে 5 নম্বর ছিল স্বরবর্ণগুলি যদি একত্রে থাকে তখন আমরা কয়ভাবে বিন্যস্ত করতে পারি। তো এখন আমি একটা কাজ করি যে মোট বিন্যাস থেকে যে স্বরবর্ণগুলি একত্রে থাকলে একত্রে থাকার আর বিন্যাস, স্বরবর্ণগুলি একত্রে থাকার বিন্যাসগুলি যদি আমি বিয়োগ করি তাহলে আমি কী পাবো যে স্বরবর্ণগুলি একত্রে না থাকার বিন্যাস। তো এক্ষেত্রে আমার বিন্যাস সংখ্যা তাহলে কত হবে? মোট বিন্যাস হলো আমার 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হলো আমার একত্রে থাকার বিন্যাস, মানে হলো 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা 6 নম্বর হয়ে গেল। এখন আমরা 7 নম্বর ম্যাথটা দেখব। 7 নম্বর ম্যাথ কি বলছে যে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না। তো এখানে আমি 3টা পয়েন্ট বলে নিয়েছিলাম আগেই যে ক্রম পরিবর্তন না করা বলতে বোঝাচ্ছে যে একই জাতীয় মনে করতে হবে। তো যেহেতু এখানে আমি বলছি যে স্বরবর্ণগুলি ক্রম পরিবর্তন করে না, সেহেতু আমি কি করব যে আমি স্বরবর্ণগুলি একই জাতীয় মনে করব। ম্যাথমেটিক্স। তো এখানে ক্রম পরিবর্তন করে না। তো ক্রম পরিবর্তন করে না বলতে আমি কি বুঝিয়েছিলাম যে ক্রম পরিবর্তন করে না মানে হলো যে তাদেরকে একই জাতীয় মনে করতে হবে। এখানে যেহেতু বলেছে স্বরবর্ণগুলো একই জাতীয় মনে করতে হবে, তো স্বরবর্ণ এখানে আছে 2টা এ আছে, একটা ই, একটা আই। এখন তাদের একই জাতীয় মনে করা মানে তাদেরকে সেম টাইপের মনে করতে হবে। ধরলাম এখানে 4টা কি, এখানে 2টাই আছে, ই আর আইকেও আমি এ এর মতো মনে করব, অথবা 4টাকে আমি ই এর মতো মনে করব। তো এখানে আমার তাহলে মোট, তো এক্ষেত্রে বিন্যাস সংখ্যা হবে যে মোট তো 11টি বর্ণ আছে, তাহলে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই, যেহেতু তারা একই জাতীয় সংখ্যা সেহেতু 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু আমার 2টা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল আর 2টা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি পরের কোশ্চেনটা দেখি, 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেনটা হলো যে 2টা এম, 2টা এ এবং 2টি টি একত্রে থাকে। এখন 2টা এম একত্রে থাকবে, 2টা টি, 2টা এ একত্রে থাকবে, আবার 2টা টি একত্রে থাকবে। তাহলে এখন একত্রে থাকার কথা বললে আমরা যে কয়টার সঙ্গে একত্রে থাকে তাদেরকে একটি বর্ণ হিসাবে ধরে নেই। তাহলে এখানে আমার 2টা এমকে আমি একটা কল্পনা করব, 2টা এ আছে তাদেরকে একটা বর্ণ ধরব, আর 2টা টি আছে তাদেরকে আমি একটা বর্ণ ধরব। তাহলে আমার মোট বর্ণ হবে কয়টি? এখানে আছে 1 2 3 4 5 6 7 8টা, 8 ফ্যাক্টোরিয়াল হবে, 8 ফ্যাক্টোরিয়াল। এখন আরেকটা জিনিস, 8 ফ্যাক্টোরিয়াল গেলে এখন আমি তাদের প্রত্যেকটা 2টা যে এম আছে তারা নিজের মধ্যে আবার বিন্যস্ত হবে কয় উপায়ে? 2 ফ্যাক্টোরিয়াল, কিন্তু যেহেতু 2টাই এম সেহেতু ভাগাকারে আবার 2 ফ্যাক্টোরিয়াল দিব। 2টা এর জন্য সেম 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2টা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এখন আমি 9 নম্বর দেখি কি বলছে 9 নম্বর কোশ্চেনে। আমার 9 নম্বর কোশ্চেনটা হলো যে
স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না। এখন আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে না বলতে আমি বুঝিয়েছিলাম যে তারা নিজেরা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে। তো এখানে আমার স্বরবর্ণগুলো আমি একসাথে লিখি। মানে স্বরবর্ণ এখানে আছে কয়টা? স্বরবর্ণ আছে যে দুইটা এ আছে, তারপর একটা ই একটা আই, মানে স্বরবর্ণ হলো ব্যঞ্জন বর্ণ 60টি, স্বরবর্ণ 4টি। এখন তারা নিজেরা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে, মানে হলো 60টি ব্যঞ্জনবর্ণ যে আছে তারা 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হবে। এখন কমন আছে কী কী আমি দেখি। দুইটা এম আছে রিপিটেড, দুইটা টি আছে, সেহেতু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। আর 4টা যে স্বরবর্ণ আছে তারা বিন্যস্ত হবে 4 ফ্যাক্টোরিয়াল উপায়ে, আর দুইটা এ আছে আমার রিপিটেড, সেহেতু ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এটা হলো 9 নম্বরের জন্য। এখন আমি 10 নম্বর দেখি। 10 নম্বর কোশ্চেনে কি বলছে যে আই দ্বারা শুরু হবে কিন্তু এইচ দিয়ে শেষ হবে না। এখানে একটা নেগেটিভিটি বোঝাচ্ছে, নেগেটিভিটি, সেহেতু আমি প্রথমত একটা কাজ করি যে প্রথমত আই দ্বারা আমি যে কয়টা সংখ্যা গঠিত হবে সে কয়টা আমি প্রথমত কাউন্ট করি। তো আই দ্বারা আমার যদি আই দ্বারা শুরু হয় তাহলে আমার কতটা আমি বিন্যাস পাবো। আই দ্বারা যেহেতু শুরু হচ্ছে তো আমি প্রথমে আই দিয়ে দিলাম। তো এখন আমার বাকি যে কয়টা বর্ণ আছে সে কয়টা আমার বিন্যস্ত হবে। 10টা বর্ণ আছে, 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই, এখন আই তো আমি আগেই বাদ দিয়ে দিলাম, আইকে প্রথম ঘরে বসিয়ে দিয়েছি। তাহলে এখন আমার 10টা যে ঘর আছে ওই জন্য 10টা মানে 10টা লেটার আছে, 10টা বর্ণ আছে, তো 10টা 10 ফ্যাক্টোরিয়াল উপায় বিন্যস্ত হবে। ডিভাইড বাই দুইটা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তো এখন এটা আই দ্বারা শুরু হলে বিন্যাস সেটা হলে এটা। এখন আমি কি করব যে আই দ্বারা শুরু হবে এবং এইচ দ্বারা যদি শেষ হয় তাহলে কেমন হবে। আই দ্বারা শুরু হবে এবং এইচ দ্বারা শেষ হবে, সেক্ষেত্রে আমি প্রথম ঘরে আই দিয়ে দিয়েছি এবং লাস্ট ঘরে এইচ দিয়ে দিয়েছি, তারা তাদের জায়গায় ফিক্সড আছে। তাহলে এখন আমার বাকি বর্ণ কয়টা আছে? 9টা। তাহলে তারা 9 ফ্যাক্টোরিয়াল উপায় বিন্যস্ত হবে, 9 ফ্যাক্টোরিয়াল। এখন রিপিটেডের জন্য দুইটা এম এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু দুইটা টি এর জন্য 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন যদি আমি আই দ্বারা শুরু হলে যে কয়টা যত বিন্যাস সংখ্যা হয় সেখান থেকে আই দ্বারা শুরু হয় এবং এইচ দ্বারা শেষ হয় এমন বিন্যাস সংখ্যা বিয়োগ করি, তাহলে আমি পাবো আই দ্বারা শুরু হবে কিন্তু এইচ দ্বারা শেষ হবে না। সেক্ষেত্রে পাবো আমি 10 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস হলো 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। এখন আমি পরের কোশ্চেনে দেখি 11 নম্বর কোশ্চেন কি বলছে। এখন 11 নম্বর কোশ্চেনটা হলো স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ একত্রে থাকে, মানে হলো এখানে বোঝাচ্ছে যে স্বরবর্ণ যে কয়টা আছে তারা 4টি স্বরবর্ণ আছে তারা একত্রে থাকবে, আর ব্যঞ্জনবর্ণ যে কয়টা আছে তারা 7টা ব্যঞ্জনবর্ণ তারা একত্রে থাকবে। তো এক্ষেত্রে আমি স্বরবর্ণ তো 4টা, স্বরবর্ণ 4টাকে আমি একটা বর্ণ ধরে নিব, আর যারা হলো ডাবল এ আই ই। আর ব্যঞ্জনবর্ণ 7টা আছে, তারা হলো ডাবল এম, ডাবল টি, এইচ, সি, এস। তাহলে এখন তো এদের আমি স্বরবর্ণ যে করে তাদেরকে একটা বর্ণ ধরে নিয়েছি, আর ব্যঞ্জনবর্ণ যে করে আছে তাদেরকে একটা বর্ণ ধরে নিয়েছি। তাহলে এখানে তাহলে দুইটা বর্ণ আছে, এটা একটা বর্ণ, এইটা একটা বর্ণ, তাহলে তারা বিন্যস্ত হবে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন
তাহলে এখানে আবার স্বরবর্ণ যেগুলো আছে তারা নিজের মধ্যে বিন্যস্ত হতে পারবে 4 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। আবার ব্যঞ্জনবর্ণগুলো নিজের মধ্যে বিন্যস্ত হতে পারবে 7 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন আমরা 12 নম্বর ম্যাথটা দেখব। 12 নম্বর কোশ্চেনটা কি হচ্ছে, 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে স্বরবর্ণগুলি জোড় স্থানে থাকে। তো এখন জোড় স্থানগুলাই শুধু স্বরবর্ণ থাকতে পারবে, বিজোড় যে স্থানগুলো আছে সেখানে স্বরবর্ণ এক্ষেত্রে থাকতে পারবে না, সেখানে ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে ওগুলো থাকতে পারে। তো আমি প্রথমে বক্স করে নেই। তো এখানে আমার জোড় স্থান কোনগুলো আছে, দ্বিতীয় পজিশন, 4th পজিশন, 6th, 8th, 10th। তাহলে 5টা পজিশনে আমার স্বরবর্ণগুলি থাকতে পারে। এখন 5টা জায়গা আছে আমার, কিন্তু আমি রাখতে পারবো কয়টা বর্ণ, এখানে বর্ণ রাখতে পারবো 2টা এ আই ই, যেগুলো আমার স্বরবর্ণ আছে। এই 4টায় আমি 5টা জায়গায় কত উপায়ে রাখতে পারি, সেটা আমি রাখতে পারি 5p4 উপায়ে। কিন্তু এখানে যেহেতু 2টা এ রিপিটের অবস্থায় আছে সেহেতু আমি এটাকে 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে ভাগ দিয়ে দিব। এখন বাকি যে আমার ব্যঞ্জনবর্ণ যেগুলো আছে, কয়টা ব্যঞ্জনবর্ণ আছে, 7টা আমার ব্যঞ্জনবর্ণ আছে। তো 7টা আমার কত উপায়ে বিন্যস্ত হবে, 7 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হবে। আর 2টা এম রিপিটেড অবস্থায় ছিল আর 2টা টি রিপিটেড অবস্থায় ছিল, সেই জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। এখন পরে যে 13 নম্বর কোশ্চেন যেটা আছে, এখন 13 নম্বর কোশ্চেনটা হলো যে স্বরবর্ণগুলি বিজোড় স্থানে থাকে। আগের বার ছিল কি জোড় স্থানে ছিল, এখন স্বরবর্ণগুলি বিজোড় স্থানে থাকবে। তো এখন এই ক্ষেত্রে আমার বিজোড় স্থান কয়টা, বিজোড় স্থান আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এখানে আমার বিজোড় স্থান কিন্তু এখন 6টা। তো এখন 6টা স্থানে আমার স্বরবর্ণ তো 4টাই, তো স্বরবর্ণগুলি আমি রাখতে পারবো কয় উপায়ে, 6p4 উপায়ে। আর যেহেতু আমার 2টা এ রিপিটেড সেহেতু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে ভাগ দিয়ে দিব ইন্টু, এখন আমার ব্যঞ্জনবর্ণ, আচ্ছা এখানে একটা যে এখানে 7 ফ্যাক্টোরিয়াল আমি এখানে নিলাম না কেন, এখানে 5p4 উপায় নিয়েছি, কিন্তু এখানে 7 ফ্যাক্টোরিয়াল সরাসরি দিয়েছি। এই ক্ষেত্রে আমি এটাকে এইভাবে লিখতে পারতাম যে 5p4 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 7p7 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তো এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে 7টা আমার এখানে কি ছিল, 5টা ফাঁকা জায়গা ছিল, 5টা ফাঁকা জায়গায় আমি 4টা বর্ণ নিয়েছিলাম, সেই জন্য আমি লিখছিলাম 5p4। তো এখানে আমার 7p7 লেখার কারণ হলো আমার 5টা ব্যঞ্জনবর্ণ থেকে আমি 4টা জায়গায় বসিয়ে দিয়েছি। তাহলে এখন 4টা এখানে ফাঁকা জায়গায় ছিল কিন্তু 5টা, কিন্তু আমি বসিয়েছি 4টা জায়গায়। তো আমার এখানে এই ক্ষেত্রে কিন্তু আমার একটা জায়গা আমার বেঁচে যাবে। তো ওইটা আর আগের এখানে বিজোড় স্থান ছিল 6টা আর একটা 7টা, তো 7টা ফাঁকা জায়গায় আমি 7টা ব্যঞ্জনবর্ণ 7p7 উপায়ে বসাতে পারি, ওই জন্য আমি একসাথে 7 ফ্যাক্টোরিয়াল লিখেছি। এখন পরেরটাই 6p4, এখানে আমার ফাঁকা জায়গা আছে 6টা, কিন্তু আমার স্বরবর্ণ আছে 4টা, তাহলে আমি 6টা জায়গায় 6টা ফাঁকা জায়গায় 4টা বর্ণ আমি 6p4 উপায়ে বসাতে পারি। তাহলে এখানে কিন্তু আমার 2টা ফাঁকা জায়গা এক্সট্রা থাকবে। তো ওই 2টা ফাঁকা জায়গা আর 5টা তো আমি জোড় স্থানেই থাকবে, আমার জোড় স্থানে যে 5টা ছিল 5টা আর 2টা 7টা, তাহলে আমি আবার লিখতে পারি 7p7 ডিভাইডেড বাই হলো 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে। তো এখন পরের কোশ্চেনটা দেখি, 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হলো এম 2টি প্রথম স্থান দখল করে। তাহলে 2টা এমকে আমার প্রথম স্থানে রেখে এখন বিন্যাস করতে হবে। এখন আমার এক্ষেত্রে দুইটা এমকে আমি প্রথম স্থানে দিয়ে দিলাম আগেই, তো এমকে নিয়ে আমি আর চিন্তা করবো না, এম 2টাকে আমি প্রথম স্থানে ওরা বসে গেছে। তাহলে এখন আমার বাকি যে বর্ণগুলো আছে সেগুলো কয় উপায় বিন্যাস হবে সেটা দেখতে হবে। তো এখানে আমার বাকি বর্ণ আছে 11টা থেকে 2টা আমি দিয়ে দিলাম, থাকলো 9টা, তাহলে তারা 9 ফ্যাক্টোরিয়াল উপায়ে বিন্যস্ত হবে। 9 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আমার কমন থাকবে কি, এখানে 2টা এ থাকবে 2টা টি থাকবে, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়ে তারা বিন্যস্ত হবে। এখন লাস্ট কোশ্চেন 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেনটা হচ্ছে যে পূর্ণ বিন্যাস করা হয়
পুনর্বিন্যাস মানে কি? পুনরায় বিন্যাস করা হয়। এখন পুনরায় বিন্যাস করা বলতে কি বোঝাচ্ছে যে এখানে একটা জিনিস যে ম্যাথমেটিক্স এটা কি নিজে একটা বিন্যাস না? একটা আমি এটাকেও একটা বিন্যস্ত মানে বিন্যাস টাইপ বলতে পারি। এটা নিজেও ম্যাথমেটিক্সও একটা যে প্রথমত যে আমি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে বিন্যাস নির্ণয় করেছিলাম যে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল উপায়। তো এখানেও কিন্তু আমার যে এত উপায় বিন্যস্ত হওয়ার ক্ষেত্রে আমার ম্যাথমেটিক্সটাও কিন্তু এদের ভিতরে ইনক্লুড ছিল। এটাও একটা সেট আকারে মানে এটাও একটা ইনক্লুড এটার ভিতরে। তো তাহলে এখানে আমি পুনরায় বিন্যাস বলতে বুঝাবো যে এখান থেকে আর কিছুই না, জাস্ট এক বিয়োগ করে দিব, মানে 11 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখন আমরা অঙ্ক বা ডিজিট রিলেটেড ম্যাথ নিয়ে আলোচনা করব। তো এডমিশনে এবং এইচএসসি পরীক্ষায় ওয়ার্ড রিলেটেড যে ম্যাথগুলো আছে যেগুলো আমরা একটু আগেই সলভ করেছি, এবং অঙ্ক বা ডিজিট রিলেটেড যে ম্যাথগুলো আছে যেটা এখন আমরা করবো, এগুলোই সব থেকে বেশি আসে, মানে বিন্যাস থেকে এগুলোই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো আসলে আমরা অঙ্ক বা ডিজিট রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলা বোঝার চেষ্টা করি। তো প্রশ্নটা হচ্ছে যে গণিতে ব্যবহৃত অঙ্কগুলি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এখন 1 নম্বর কোশ্চেনটা হলো যে পুনরাবৃত্তি না করে শেষের 5টি অঙ্ক দ্বারা 6000 এবং 7000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে? তো এখানে শেষের 5টি অঙ্ক দ্বারা, তাহলে শেষের 5টি অঙ্ক আছে যে 5 থেকে 9 পর্যন্ত, 5, 6, 7, 8, 9। তাহলে এই 5টি অঙ্ক ব্যবহার করে আমি 6000 এবং 7000-এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা গঠন করা যাবে। এখন একটা বিষয় যে এখানে আমি 5টা অঙ্ক ব্যবহার করব, কিন্তু আমার 6000 এবং 7000-এর মধ্যবর্তী সংখ্যা হওয়া লাগবে। তো এখানে 6000 যে সংখ্যাটা আছে সেটা হলো আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এবং 7000-ও কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে আমার এখানে ইনডিরেক্টলি বলা আছে যে আমি 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন করব, যেটা আমার 5, 6, 7, 8, 9-এর সমন্বয়ে গঠিত হবে। তো আসো আমরা সলভ করি 1 নম্বরটা। তো 1 নম্বরটার ক্ষেত্রে 5, 6, 7, 8, 9 এই 5টা অঙ্ক দ্বারা আমি সংখ্যা গঠন করব। তাহলে যেটা হবে আমার 4 অঙ্ক বিশিষ্ট আমি বলতে পারি 6000 থেকে 7000-এর মধ্যবর্তী। এখন 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, তো আমি যে সর্ববামের যে ঘর আছে সেখানে আমি যদি 6 দেই তাহলে 6000-এ তো 6 দিয়ে শুরু হবে আর 3টে শূন্য থাকে। আর এক্ষেত্রে আমার তাহলে এই যে এক্ষেত্রে আমার 6 দ্বারা সর্ববামের ঘরে আমি 6 রাখলাম। এখন বাকি যে 3টা ঘর আছে সেই কয়টা আমার কত উপায়ে পূরণ হতে পারে? যেখানে 6 তো আমি এই ঘরে দিয়ে দিলাম, আর এখানে কিন্তু বলা আছে যে প্রত্যেকটা অঙ্ক প্রত্যেক ঘরে একবারই শুধু ব্যবহৃত হতে পারবে। তো 6 একবার আমি এখানে বসিয়ে দিলে আর 6 আর এখানে আসতে পারবে না অন্য কোনো ঘরে। তাহলে এখানে 6 দিয়ে দিলাম। এখন বাকি আমার কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 4, 4টা। এখন 4টা এই 3টা ঘরে কত উপায়ে বসতে পারে? 4p3 উপায়ে বসতে পারে। তাহলে এটা হলো এটার অ্যান্সার। এখন কোশ্চেন আসতে পারে যে ভাই 7000 হবে না কেন, মানে 7 দ্বারা সর্ববামের ঘরে আমি 7 দ্বারা শুরু করতে পারবো না কেন? এখন এক্ষেত্রে সমস্যাটা আমি বলি যে এখানে যদি আমি 7 দেই, এখানে তো বলা আছে যে 6000 থেকে 7000-এর মধ্যবর্তী সংখ্যা, কিন্তু এখানে যদি আমি 7 দিই তাহলে এই ব্যাপারটা কী দাঁড়াচ্ছে? এখানে যেহেতু আমি 7 দিয়ে দিছি, তো আমার অ্যাভেলেবেল অঙ্ক হলো এই 3টা ঘরের জন্য 5, 6, 8, 9। তো আমি ধরলাম যে আমি একটা তো আমার বিন্যাস আসবে, যে ধরলাম এমন আসলো 5, 6, 9 এমন আসলো, কিন্তু এরা কি 7000 যে বড় হয়ে গেল না, 7569, যেটা আমার কি 7000 যে বড় হয়ে গেল, তো সেটা তো আমি করতে পারবো না। তো এই ক্ষেত্রে 7000 দিয়ে আমি নিতে পারবো না। তো আমার শুধু অ্যান্সার হবে এটা। এখন আসলে 2 নম্বর অঙ্কটা আমরা সলভ করি। 2 নম্বর অঙ্ক কী বলছে? 2 নম্বর কোশ্চেনটা যে পুনরাবৃত্তি না করে প্রথম 5টি অঙ্ক দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? তো আমি এখানে পুনরাবৃত্তি করতে পারবো না, কোনো একটা অঙ্কের পুনরাবৃত্তি করতে পারবো না। তো প্রথম 5টা অঙ্ক, এবার আমি প্রথম 5টা 0, 1, 2, 3, 4 পর্যন্ত নিব। প্রথম 5টা অঙ্ক দ্বারা 5 অঙ্কের কতগুলি অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? এখানে আমি বলে দিয়েছি যে 5 অঙ্কের সংখ্যা, কিন্তু অবশ্যই 5 অঙ্কের হতে হবে। তো 5 অঙ্কের সংখ্যা আমি 0, 1, 2, 3, 4
তো এই 5টা অঙ্ক দ্বারা আমি 5 অঙ্কের সংখ্যা গঠন করব। তো তো এক্ষেত্রে আমার অর্থপূর্ণ বলা আছে, কারণ কি আমার অর্থপূর্ণ বলার কারণটা হলো আমার যে জিরো যদি এই ঘরে থাকে, ধরলাম এই ঘরে জিরো আছে, আচ্ছা এখন 0 2 1 3 4 ধরলাম, এমন একটা তো বিন্যাস হবে। এখন এইটা কি আমার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলো? কারণ এটা হলো না, কারণ হলো যে এখানে সর্ববামের ঘরে 0 আছে, আমার এখানে 2 দ্বারা শুরু হচ্ছে, তো এখানে আমার এটা কিন্তু 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, 2 1 3 4, এটা 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তো এই ক্ষেত্রে আমার হবে না, ওই জন্য আমার বলা আছে যে অর্থপূর্ণ সংখ্যা। এখন অর্থপূর্ণ সংখ্যা মানে তোমার সর্ববামের ঘরে আমার 0 থাকলে সেটা হবে না। তো এক্ষেত্রে আমি প্রথমত আমার যেহেতু আমার সর্ববামের ঘরে 0 থাকলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে না, তো এই ঘরে আমার 0 থাকতে পারবে না, এই ঘরে সর্ববামের ঘরে 0 থাকতে পারবে না। তাহলে এই ঘরের জন্য অ্যাভেলেবেল অঙ্কগুলো হলো 1 2 3 4। তাহলে এখন 4টা অঙ্ক আছে, আমি বসাবো একটা ঘরে, সেটা আমার বিন্যস্ত হতে পারে কতভাবে আমি বসাতে পারি, 4p1 উপায়ে। এখন এখানে আমি বসিয়ে দিলাম। এখন একটা ব্যাপার কি যে 4p1 এখানে 4টা সংখ্যাতে কিন্তু একটাই বসতে পারবে, ধরলাম আমি 1 বসলো, না হয় 2 বসলো, না হয় 3 বসলো, না হয় 4 বসলো, কিন্তু বসবে কিন্তু একটাই শুধুমাত্র। তাহলে ধরলাম আমি একটা সংখ্যা বসে গেল, তো আমার বাকি থাকবে কয়টা? বাকি তো 3টা থাকবে। এখন 3টার শূন্য তো আমি আগেই আলাদা করে রেখেছিলাম, এই ঘরে তো শূন্য বসতেই পারবে না, তো এখান থেকে একটা বসিয়ে দিলাম, বাকি থাকলো 3টা আর শূন্য একটা, মোট হলো 4টা। এখন 4টায় এই বাকি 4টা যে ঘর আছে সেখানে কত উপায়ে বসতে পারবে? 4p4 উপায়। তাহলে এটাই হলো আমার 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার। এখন আমি 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার কোশ্চেন কি বলছে, যে 3 নাম্বার কোশ্চেনটা বলছে যে প্রত্যেক অঙ্ককে প্রত্যেক সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে প্রথম 5টি অঙ্ক দ্বারা 4000-এর চেয়ে বড় কতগুলি সংখ্যা গঠন করা যাবে। আচ্ছা এখানে আরেকটা এই যে ইসের বিষয়, এখানে কিন্তু 2 নাম্বার কোশ্চেনে বলা ছিল আমার 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা, এখানে কিন্তু আমার ইন্ডিকেট করা নেই যে কত অঙ্কবিষ্ট সংখ্যা হবে, শুধু বলা আছে 4000-এর চেয়ে বড়। প্রথম 5টা সংখ্যা আমি ইউজ করব। তো এখানে প্রথম 5টি অঙ্ক ব্যবহার করব আমরা, তাহলে 0 0 1 2 3 আর 4। আর আমার এখানে কাজ হলো যে এই 5টি অঙ্ক ব্যবহার করে আমি 4000-এর চেয়ে বড় সংখ্যা গঠন করব। এখন 4000-এর চেয়ে বড় সংখ্যা বলছে, কিন্তু বলে নাই যে কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 4000 নিজে হলো 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে আমি এই যদি 5টা অঙ্ক ব্যবহার করি, তাহলে আমি কিন্তু 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও গঠন করতে পারি। তো সেক্ষেত্রে আমি এখানে আমার 2টা কেস আছে, যে 4000 চেয়ে বড় সংখ্যার ক্ষেত্রে আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, আবার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও হবে। এখন প্রথমত 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমি দেখি, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে সর্ববামের ঘরে 4 থাকলো। এখন বাকি যে 3টা ঘর আছে সেখানে যেহেতু আমি সর্ববামের ঘরে 4 দিয়েছি, তো 4 তো আর নড়াচড়া করবে না। এখন বাকি আমার কয়টা আছে? অ্যাভেলেবেল অঙ্ক আছে 1 2 3 4, কিন্তু কথা হলো যে এই 4টা বর্ণ, এই 4টি অঙ্ক আমার 3টা ঘরে বসবে। তারা কত উপায়ে বসতে পারে? 4 তো বসতে পারবে না এখানে এই ঘরে, কারণ 4 ফিক্স নিজের জায়গায়। তাহলে এই 4টা এই 3টা ঘরে বসতে পারবে 4p3 উপায়ে। এখন এটা গেল আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। এখন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কিভাবে গঠন করতে পারবো আমি? এখন 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে আমার যে সর্ববামের ঘরে 0 তো এখানে বসতে পারবে না, কারণ 0 যদি বসে যায় তাহলে আমার কি হবে? 0 ধরলাম এখানে 0 বসলো, তাহলে 2 1 3 4, এটা একটা কনফিগারেশন যদি হয়, তাহলে এটা কিন্তু আর 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকলো না, এটা আমার 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে গেল। তাহলে আমার সর্ববামের ঘর যে আছে সেখানে আমার 0 বসতে পারবে না। তাহলে এখন 1 2 3 4 এই 4টা অঙ্ক, এই যে সর্ববামের যে ঘরটা আছে, এই একটা ঘরে আমার কত উপায়ে বসতে পারে? এরা বসতে পারে 4p1 উপায়ে। এখন 4p1 উপায়ে বসার পর আচ্ছা এখানে একটা বিষয় যে 1 2 3 4 এখানে 4টা অঙ্ক থেকে একটা এই ঘরে বসলো, কিন্তু একটা সময় এখান থেকে 4টা থেকে শুধুমাত্র একটাই বসবে, বাকি 3টি কিন্তু বসতে পারবে না। যে কোনো একটা সময় 1 বসবে, অথবা 2 বসবে, অথবা 3 বসবে, অথবা 4 বসতে পারবে এখানে। তাহলে
একটা অঙ্ক বসার পর বাকি কিন্তু 3টা অ্যাভেলেবেল থাকবে আমার জন্য, 3টা। আর 0 তো আমি আগে থেকেই সাইড করে রেখেছি, যে বলেছি যে 0 এখানে এই ঘরে বসতে পারবে না। তো অ্যাভেলেবেল আছে আমার 4টা, এই 4টা ঘরে 4টা অঙ্ক 4টা ঘরে বসতে পারে 4p4 উপায়। তাহলে আমার এটার জন্য মোট বিন্যাস হবে 4 অঙ্ক বিশিষ্ট 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 4p3 যোগ হলো 4p1 ইন্টু 4p4, এদের দুইটার যোগফল। এখন পরের যে কোশ্চেন 4 নম্বর কোশ্চেনটা দেখি আমি। 4 নম্বর কোশ্চেন কি বলতেছে? 4 নম্বর কোশ্চেনটা হলো যে পুনরাবৃত্তি না করে প্রথম 5টি অঙ্ক ব্যবহার করে 5 অঙ্কের কতগুলি জোড় সংখ্যা গঠন করা যায়। এখানে কিন্তু বলে দিয়েছি যে 5 অঙ্ক ব্যবহার করব আমি প্রথম 5টা, আর 5 অঙ্কের কতগুলো জোড় সংখ্যা গঠন করতে পারবো। তাহলে প্রথম 5টা কি কি আছে? 0 1 2 3 আর 4। এখন এদের ব্যবহার করে 5 অঙ্কেরই আমি জোড় সংখ্যা গঠন করবো। এখন জোড় সংখ্যার ক্ষেত্রে এখানে আমি কি জোড় সংখ্যার ক্ষেত্রে তাহলে জোড় সংখ্যার ক্ষেত্রে আমার এককের ঘরে জোড় সংখ্যা তো হতেই পারে, 2 আর 4 তো হবেই। এখন 0 তো হতে পারে, কারণ 10 20 এগুলো তো আমরা 2 দ্বারা বিভাজ্য, তো এরাও তো জোড় সংখ্যা। তাহলে এখানে আমি যদি 3টা বক্স করে নেই যে এটার জন্য, তাহলে তো এককের ঘরে আমি এটার জন্য প্রথমে 0 দিলাম। এখন 0 দিলে এককের ঘরে 0 চলে আসলো, তো এই 0 তো আর নড়াচড়া করবে না। এখন বাকি অঙ্ক আছে আমার 4টা, এই 4টা ঘরে বসতে পারে কত উপায়ে? 4p4 উপায়ে বসতে পারে। তো এটা গেল আমার 1 নাম্বার, যে সাবটাইপ আমি সাবটাইপ হিসেবে ধরি, তাহলে এটা 1 নাম্বারের জন্য গেল। এখন সেকেন্ডের জন্য আমি এককের ঘরে কী রাখবো? 2 রাখবো। এখন এই ঘরে আমি 2 রাখলাম, তো 2 এই ঘরে ফিক্সড। এখন এই ঘরের ব্যাপারটা আমার দেখা লাগবে যে এই ঘরে কি আমার 0 হতে পারবে? এই ঘরে তো আমার 0 হতে পারবে না, তাহলে তো আমার 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গঠন সম্ভব হবে না। তো এই ঘরে আমার 0 হতে পারবে না, আবার এই ঘরে তো 2 হতে পারবে না, কারণ 2 তো আমি এককের ঘরে রেখে দিয়েছি। তাহলে আমার বাকি অঙ্ক আছে কয়টা? 3টা। তাহলে এই ঘরে আমার কত উপায় বসতে পারবে? 3p1 উপায়ে বসতে পারবে এই ঘরে, সর্ববামের ঘরটায়। আর সর্ববামের ঘরে আমার তাহলে এখানে একটা অঙ্ক চলে গেল, এখানে একটা অঙ্ক 2তেও চলে গেল। তাহলে বাকি আছে কয়টা? 3টা অঙ্ক থাকবে 0 সহ। তাহলে এরা বসতে পারবে 3p3 উপায়ে। আবার যখন আমি 4 বসাবো তখন এটার মতোই, যে এই ঘরে আমার 0 বসতে পারবে না, তাহলে এই ঘরে বাকি যে অ্যাভেলেবেল আছে কত আছে? 1 2 3, এরা বসতে পারবে এখানে। তাহলে তারা বসতে পারবে 3p1 উপায়ে। আর 0 সহ এখানে এই 3টা ঘরে বসার জন্য অ্যাভেলেবেল বর্ণ থাকবে 3টা, তারা বসতে পারবে 3p3 উপায়ে। তাহলে আমার 4 নম্বরের ক্ষেত্রে মোট সংখ্যা গঠন করা যাবে 4p4 প্লাস 3p1 ইন্টু 3p3 প্লাস 3p1 ইন্টু 3p3। এটা হলো 4 নম্বর গেল। এখন আমরা 5 নম্বর অঙ্কটা দেখব। 5 নম্বর অঙ্ক কি বলতেছে? তো আমার 5 নম্বর অঙ্ক বলতেছে যে পুনরাবৃত্তি না করে প্রথম 60টি অঙ্ক ব্যবহার করে 1000-এর চেয়ে ছোট এবং 5 দ্বারা বিভাজ্য। এখানে বলে দিয়েছে যে প্রথম 60টা অঙ্ক আমি ব্যবহার করতে পারবো, প্রথম 60টা অঙ্ক, আর 1000-এর চেয়ে ছোট হবে এবং 5 দ্বারা বিভাজ্য হবে। এখন প্রথম 60টা অঙ্ক ব্যবহার করব আমি, তো এখানে 1000-এর চেয়ে ছোট হওয়া লাগবে। তাহলে 1000-এর চেয়ে ছোট, তো 1000 তো নিজেই কত? 4 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। তাহলে 1000-এর চেয়ে ছোট, যেহেতু এখানে ছোট বলা, কিন্তু কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা সেটা বলা নেই, কিন্তু কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি গঠন করব। তো এখানে কিন্তু আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও গঠন করতে পারি, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও গঠন হবে, আর 1 অঙ্ক বিশিষ্ট সংখ্যাও গঠন হবে। আর তাহলে এখন আবার আরেকটা কন্ডিশন দেওয়া আছে, 5 দ্বারা বিভাজ্য হতে হবে অবশ্যই। এখন 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমার প্রথম 60টা অঙ্ক আমি নেই। প্রথম 60টা অঙ্ক কী কী? 0 1 2 3 4 5 6। তাহলে আমার 60টা আমি পেয়ে গেলাম। এখন 60টা দ্বারা আমি প্রথমত 1000-এর চেয়ে যেহেতু ছোট বলেছে, তো 1000 তো হতে পারবে না, তো 1000-এর চেয়ে ছোট কি? 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে। তো
এখানে কন্ডিশনটা হলো যে আমার 5 দ্বারা বিভাজ্য হতে হবে। তো 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠনের পূর্বেও আমার ওটা খেয়াল রাখতে হবে। তো একটা জিনিস যে এখন এককের ঘরে কত কত অঙ্ক থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য হয়। এখন সেটার জন্য আমার এককের ঘরে যদি 0 থাকে তাহলে কি হয়? 0 থাকলে আমার ওই সংখ্যাগুলো 5 দ্বারা বিভাজ্য হয়। কারণ কি 10, 20, 30, 40 যত সংখ্যা আছে, তারপর যদি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি কল্পনা করি 100, 200 সব কয়টা কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে। আর যদি এককের ঘরে 5 থাকে তাহলে কি হয়? তাহলে তো 5 দ্বারা বিভাজ্য হবেই। তাহলে এককের ঘরে কত কত থাকতে পারবে? আমার 0 আর 5। এখন যদি আমার এককের ঘরে 0 থাকে তাহলে 3 অঙ্ক বিশিষ্ট 5 দ্বারা বিভাজ্য কতটি সংখ্যা গঠন করা যাবে? যেহেতু আমি এখানে 0 এককের ঘরে দিয়ে দিয়েছি, তাহলে আমার বাকি 2টা ঘর আছে। এখন 2টা ঘরে বাকি এখানে ডিজিট আছে বা অঙ্ক আছে কয়টা? 1, 2, 3, 4, 5, 6, 6টা ডিজিট আছে। তাহলে 6টা আমার 2টা ঘরে কত উপায়ে বসতে পারে? 6p2 উপায়ে 6p2 উপায়ে বসতে পারে। আবার এখন পরেরটা দেখি যে এককের ঘরে যদি 5 থাকে তাহলে এককের ঘরে তো আমি 5 দিলাম। এখন বামের যে ঘরটা আছে সেখানে তো আমি জানি যদি এখানে আমি কখনই 0 দিতে পারবো না, কারণ যদি 0 দিয়ে দেই তাহলে আমার এটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা তো আমি পরে কাউন্ট করব। তো এখানে তাহলে এই ঘরে আমার 0 হতে পারবে না। তাহলে আমার 5 তো আমি বা 5টা তো আমি এককের ঘরে দিয়ে দিয়েছি। তাহলে এখন আমার 0 আবার এই ঘরে হতে পারবে না। তাহলে 2টা সংখ্যা আগেই ক্যান্সেল হয়ে গেল, 2টা অঙ্ক। তাহলে 2টা অঙ্ক যদি ক্যান্সেল হয়ে যায় বাকি থাকলো কয়টা? 5টা। তাহলে এই ঘরে কত উপায়ে একটা অঙ্ক বসতে পারবে? 5p1 উপায়ে 5p1 উপায়ে। এখন এই ঘরে বসলে, এখন এই ঘরটা তো বাকি আছে, তাহলে এই ঘরটা এখন কত উপায়ে বসতে পারে? এখন এই ঘরে তো একটা অঙ্ক বসবে 1 থেকে 6-এর ভিতরে একটা সংখ্যা বসবে, কিন্তু 5 তো আবার বসতে পারবে না, কারণ এককের ঘরে আমি 5 দিয়ে দিয়েছি আগেই। তাহলে এখানে গেল 5 গেল একটা, এখানে একটা অঙ্ক আসলো। তাহলে এই ঘরে কয়টা থাকলো? আর 2টা তো চলে গেলো 7টা থেকে, তাহলে বাকি থাকলো 5টা। তাহলে এই ঘরেও 5p1 উপায়ে বসতে পারবে। তাহলে এখানে 5p1 ইন্টু 5p1 হবে। এখন এটা পেলাম আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার জন্য। এখন 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন আমি কাউন্ট করব তখন আগের মতোই যে প্রথমত এককের ঘরে যদি 0 থাকে তাহলে এখানে বাকি থাকলো কয়টা? 6টা। তাহলে 6টা থেকে এই ঘরটা সর্ববামের ঘর কত উপায়ে পূরণ হতে পারে? 6p1 উপায়ে। আবার যখন আমার এককের ঘরে 5 থাকবে তখন আবার এখানে তো 0 হতে পারবে না। তাহলে এখন 0 যদি না হতে পারে, আবার 0 বাদ 5ও তো হতে পারবে না। 5 তো এককের ঘরে বসে গেছে। তাহলে এখন কয়টা থাকলো বাকি থাকলো 5টা। তাহলে 5টা কয় উপায়ে বসবে? এখানে 5p1 উপায়ে। এখন পরে আমি এক অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে তো যদি আমি 5 নেই তাহলে কি হবে? 5 দ্বারা বিভাজ্য একটা, তাহলে একটা সংখ্যা পাবো 1। এখন 0 কি নিতে পারবো আমি? না, 0 তো নিতে পারবো না, কারণ 0 তো 5 দ্বারা বিভাজ্য না। তাহলে আমার মোট অ্যান্সার কত আসলো? মোট 6p2 প্লাস 5p1 ইন্টু 5p1 যোগ হলো 6p1 যোগ হলো 5p1। তো এটাই হলো আমার 5 নম্বরের জন্য অ্যান্সার। এখন 6 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে? 6 নম্বরের কোয়েশ্চেনটা বলছে যে প্রদত্ত অঙ্কগুলি ব্যবহার করে 8 অঙ্কের কতগুলি টেলিফোন সংযোগ দেওয়া যাবে? এখন 8 অঙ্কের কতগুলো টেলিফোন সংযোগ দেওয়া যাবে, ঠিক না? তো আমি 8 অঙ্কের টেলিফোন সংযোগ দেবো। এখন 8 অঙ্কের টেলিফোন সংযোগের জন্য আমার কী করতে হবে? আবার আমি বক্স করে নিই।
অঙ্কের টেলিফোন সংযোগ যখন আমি দিব তখন আমি কি প্রতিটা ঘরেই কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা অঙ্ক তো বসতে পারবে। তাহলে এই ঘরের জন্য 0 থেকে 9 পর্যন্ত, এই ঘরের জন্য 0 থেকে 9 পর্যন্ত। এখন এইটা কিন্তু আমার কেস 3-তে আমি যে ফার্স্ট ভিডিওটা করেছিলাম বিন্যাস ও সমাবেশের উপর, ওখানে ছিল কেস 3 যেটা। তো অথবা একটা শর্টকাট ছিল যে n টু দি পাওয়ার r। n এর পরিচয় কী ছিল? যে বস্তু একই সময়ে একাধিক মান গ্রহণ করে। তাহলে এখানে আমার দুইটা জিনিস আছে, ঘর সংখ্যা আছে আর আছে ডিজিট সংখ্যা। এখানে ঘর সংখ্যা কয়টি? ঘর সংখ্যা হলো 8টি, আর আমার অঙ্ক সংখ্যা কয়টি? 10টি। এখন এখানে আমি n এর পরিচয়টা দিয়েছি যে বস্তু একই সময় একাধিক মান গ্রহণ করতে পারে। তাহলে এখানে কোন বস্তুটা একই সময় একাধিক মান গ্রহণ করতে পারে? এখানে একটা ঘর তো একই সময় দুইটা মান গ্রহণ করতে পারবে না, একের অধিক মান গ্রহণ করতে পারে না। তাহলে আমার একটা অঙ্ক একই সময়ে অনেকগুলা ঘরে চলে যেতে পারে। তাহলে এটা কি হবে? 10 টু দি পাওয়ার 8। তাহলে এটার জন্য অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার 8। তো আমরা ওয়ার্ড রিলেটেড যে ম্যাথগুলো ছিল এবং ডিজিট রিলেটেড যে ম্যাথগুলো ছিল ওগুলো আমরা সলভ করেছি। তো আমি ভিডিও শুরুতে বলছিলাম যে এই দুইটা টপিক সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তো এর সাথে সাথে আমি আদার্স কিছু ম্যাথের কথা বলছিলাম। তো ওই ম্যাথগুলো নিয়ে এখন আমরা কিছু আলোচনা করব। যেমন এখানে আদার্স ম্যাথ বলতে আসলে আমি এখানে একটা যে ইনক্লুড করেছি যে 10টি বস্তুর একেবারে 5টি নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো এই ম্যাথগুলোকে আমি সংক্ষেপে বলতে পারি যে বিশেষ বস্তুর যে ম্যাথ ওগুলা। আর আদার্স ম্যাথের ভিতর আরও আছে যে প্রার্থীকে ভোট দেওয়া, তারপর টেলিফোন সংযোগ। তো টেলিফোন সংযোগ তো আমরা আগেই সলভ করেছি, আর প্রার্থীকে ভোট দেওয়া তো আমরা সলভ করলাম কেস 3-তে। তো এখন এই ম্যাথটা কীভাবে হবে? এখন এটার জন্য একটা গল্প বলি যে ধরো যে তোমরা 5 জন বন্ধু আছো, তো তোমরা কোথাও ঘুরতে যাবা। এখন একটা গাড়ি নিয়েছো তোমরা, তো গাড়িতে সিট হলো চারটা। এখন তোমাদের একজন বন্ধু গাড়ি ড্রাইভ করতে পারে। তাহলে এখন যে বন্ধুটা গাড়ি ড্রাইভ করতে পারে তাকে তো অবশ্যই গাড়িতে নিতে হবে। তো এখন তাহলে তো একটা যে গাড়ির জন্য যে 4টা সিট আছে, তো এটা ধরলাম চালকের আসন, আর বন্ধু 5 জন। আর এখানে একজন গাড়ি চালাতে পারে। তাহলে এখন একজন যেহেতু 5 জনের ভিতরে একজন যেহেতু গাড়ি চালাতে পারে, তাহলে তো তাকে অবশ্যই নিতে হবে, তাছাড়া তাকে ছাড়া তো তোমরা যেতেই পারবে না। তাহলে আমি একজনকে আলাদা করে নিলাম আগেই। তাহলে একজনকে আমি গাড়িতে আগেই প্রবেশ করতে দিলাম, তো যে গাড়ি চালাতে পারে। তাহলে একজনের জন্য এটা ফিল আপ হয়ে গেল। এখন বাকি আমার সিট আছে 3টা, কিন্তু এখন তোমরা বন্ধু কয়জন আছো? বন্ধু কিন্তু আছো একজনকে আগেই তো গাড়িতে চলে গেছে, বাকি বন্ধু আছে কয়জন? 4 জন। এখন এই 4 জন বন্ধুকে তোমার এই 3টা আসনের জন্য জাস্ট বাছাই করতে হবে, বা তুমি সিলেক্ট করতে পারো এখানে। তো এটাকে আমি এই অঙ্কের সাথে কিভাবে একসাথে তুলনা করছি, যেমন এখানে আমরা বলছি যে 10টি বস্তুর মধ্যে একেবারে 5টি বস্তু নিয়ে কতগুলি বিন্যাসের মধ্যে 2টি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকবে। তো এখানে যে কাজটা করেছিলাম যে স্পেশাল, এখানে যে স্পেশাল বলতে বুঝেছি যে বন্ধুরা গাড়ি চালাতে পারে তাকে তো আগেই নিয়ে নিয়েছি গাড়িতে। তো এখানেও আমি কি করব, যে বস্তু 2টা আগে স্পেশাল বা বিশেষ বস্তু
তাদের আগেই আমি বিন্যস্ত করে ফেলবো, তারপর বাকি যে কয়টা থাকবে তাদের মধ্যে থেকে আমি বিন্যস্ত করব। তাহলে এখানে আমার যে দুইটা বিষয়বস্তু, আমার জায়গা আছে কয়টা, এখানে 5টি সিলেক্ট করতে বলছে, কিন্তু 10টি বস্তু থেকে একবারে 5টি বস্তু নিব আমি। তাহলে 5টি বস্তু, আমার ফাঁকা জায়গা আছে কয়টা, 5টা। তাহলে 5টা ফাঁকা জায়গায় আমার কয়টা, আমি 2টা বিষয়বস্তু আগেই নিয়ে নিব। তাহলে 5টা জায়গায় আমি 2টা বস্তু কত উপায় নিতে পারি, 5p2 উপায় নিতে পারি। এখন 2টা বস্তু তো আমি আগেই নিয়ে নিয়েছি। এখন যে এই যে এক্সাম্পল যেটা দিয়েছিলাম সেখানেও দেখছি যে একজনকে যখন আগেই চালকের আসনে দিয়ে দিয়েছি, তাহলে বন্ধু এখন কয়জন আছে, 4জন এক্সট্রা থাকে না? তো 4জন থেকে আমি এখন এই যে 3টা সিট আছে ওখানে 3জন নিব। তো এখানেও আমার 5p2 উপায়ে নেওয়ার পর তাহলে আমার তো দুইটা বস্তু তো আগেই চলে গেল, বিন্যাসে চলে গেল। এখন বাকি কয়টা থাকলো, বাকি থাকলো কিন্তু 8টা। তাহলে এখন এই 8টাকে আমি কত উপায়ে বিন্যস্ত করতে পারি। এখন জায়গা কয়টা আছে, এখানে 5টা জায়গা ছিল, আমি 2জনকে নিয়ে নিয়েছি, তাহলে আমার এখানে 3টা জায়গা ফাঁকা আছে, 3টা। এখন কিন্তু আমার এখানে বস্তু কয়টা আছে এক্সট্রা, 2টা বস্তু নেওয়ার পর বাকি কিন্তু কয়টা থাকবে, 10 - 2 8টা। তাহলে তারা 8টা বস্তু 3টা জায়গায় কত উপায়ে বিন্যস্ত হবে, 8p3 উপায়ে। তাহলে এটার জন্য তাহলে 5p2 × 8p3 উপায়ে বস্তুগুলোকে বিন্যস্ত করা যাবে। তাহলে আমরা বিন্যাস টপিকটা শেষ করলাম। আশা করি তোমাদের কিছুটা হলেও কাজে আসবে, আর নিজেরা বেশি বেশি প্র্যাকটিস করবে। আর যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমাদের যে ইউটিউব ফেসবুক পেজ আছে আর্টিস্ট সায়েন্স, ওখানেও জানাতে পারো, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।